আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পরে তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছি। আমি আসলে অনেকদিন ধরে ভাবতেছি তোমাদের ক্লাস নেওয়া খুবই জরুরি। কারণ আমাদের পড়া আসলে অনেক বাকি রয়েছে, কিন্তু আসলে আমার হচ্ছে পরীক্ষা চলতেছে, একটা সামনে আরেকটা পরীক্ষা আছে। এই পরীক্ষার জন্য আমি একটু মানে অগোছালো হয়ে গেছি। সামনে 18 তারিখে হচ্ছে আমার একটা পরীক্ষা আছে। এই জন্য হচ্ছে একটু তোমাদেরকে কম সময় দেওয়া হয়ে গেছে, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার এই 18 তারিখের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে অনেক সময় দিতে পারবো। আশা করি সমস্যা হবে না। আর তোমরাও হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাও। আশা করি তোমরা নিজেরাও হয়তো পড়া শুরু করে দিয়েছো, কিন্তু আমি হয়তো তোমাদের থেকে দূরে সরে গেছি, একটু ডিস্ট্যান্স হয়ে গেছে। অনেকদিন তোমাদের সাথে ওভাবে ক্লাস নিতে পারতেছি না, যোগাযোগও করতে পারিনি। আমি খুবই সরি। আমি আসলে বারবার চাচ্ছিলাম যে আজকে ক্লাস নিব, আজকে ক্লাস নিব, বা এরকম আমি মাঝে অনেক দিন হয়েছে আমি ক্লাস নিতে চাচ্ছি, কিন্তু আমি সময়ের অভাবে আমি ওভাবে মিলাতে পারিনি, তোমাদেরকে টাইম দিতে পারিনি। সো আমি এক্সট্রিমলি সরি। আমাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি। তো আমি তোমাদের হচ্ছে তোমাদের জন্য কতগুলো নোট রেডি করেছি আমাদের যে লিপিডের যেই ফ্যাট যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটার উপরে। তো আমি আমার নোটগুলো হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এখান থেকে হচ্ছে আশা করি তোমরা উপকৃত হবে, আর পড়াগুলোও হচ্ছে গোছানো পাবে। সো তোমাদের পড়তে ইজি হবে। হ্যাঁ, নোট যেটা প্রয়োজন হবে শুধু সেই বিষয়গুলো এখানে আছে, আর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা সেগুলা হচ্ছে আমরা অবশ্যই দেখব। আর বেসিক যে বিষয়গুলো, বেসিক ক্লিয়ারের জন্য যেগুলো দরকার সেগুলাও হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, লিপিডে থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলাই হচ্ছে আমাদের এখানে আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু ভালোভাবে খেয়াল করব। তো আমরা গত দিনে ফার্স্ট দিনে হচ্ছে লিপিডের কিছু বিষয় আমরা পড়েছিলাম, যে লিপিড কি, বা বেসিক কিছু বিষয় হচ্ছে আমরা জেনেছিলাম লিপিডের ক্ষেত্রে। তো আজকে হচ্ছে আমি আবার যদি একটু রিপিট করি, হ্যাঁ, কারণ গতদিন আমি কি কি পড়িয়েছিলাম আমার খেয়াল হচ্ছে না। তো আমি আবার একটু রিপিট করি, যে প্রথমেই হচ্ছে যদি এরকম থাকে যে ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল ফাংশন অফ লিপিড। হ্যাঁ, তোমার লিপিড সম্পর্কে প্রথমে তাহলে যে কোয়েশ্চেন আনসারগুলো এভাবে লিখতে হয়, যে এখানে আমি কোয়েশ্চেনটা কি লিখেছি, ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল ফাংশন অফ লিপিড। এখানে তোমার লিপিডের ফাংশনটা, বায়োলজিক্যাল ফাংশনটা হচ্ছে এখানে লিখতে হবে। তার আগে তোমার প্রথমে কিন্তু লিপিড সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে নিবা। লিপিড সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে তারপরে হচ্ছে তুমি ফাংশনে চলে যাবা। তাহলে হবে কি, লেখাটা সবসময় গোছালো হবে এবং দেখতে সুন্দর হবে, আর অন্যদের লেখা থেকে তোমার লেখাটা এক্সেপশনাল হবে। তাহলে প্রথমে আমরা একটা লিপিডের দিয়ে নিব, ডেফিনেশন দিয়ে নিব, যে লিপিডস মে বি regarded as organic substance relatively insoluble in water, soluble in organic solvent such as alcohol, ether, etc., actually or potentially related to fatty acid and utilized by the living cell. এরপরে হচ্ছে এখানে লিপিডের স্ট্রাকচার আছে, যে CH2COOR1, CHCOOR2, CH2COOR3। আমরা এই স্ট্রাকচারটাও জানি, এটাকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এটার সংক্ষেপ বলা হয়। এখন তোমরা হচ্ছে ফাংশনটা তোমরা এখন লিখবা, যে এটার বায়োলজিক্যাল ফাংশন কি। বায়োলজিক্যাল ফাংশনের ভিতরে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে কি, লিপিডস আর দ্য কনসেন্ট্রেটেড ফুয়েল রিজার্ভ অফ দ্য বডি। এটা হচ্ছে কি আমাদের ফুয়েল, কনসেন্ট্রেটেড ফুয়েল রিজার্ভ করে রাখে। হ্যাঁ, ফুয়েল রিজার্ভ করে রাখে আমাদের বডিতে। তারপর লিপিডস আর দ্য কনস্টিটিউয়েন্টস অফ মেমব্রেন স্ট্রাকচার অ্যান্ড রেগুলেট দ্য মেমব্রেন পারমিয়াবিলিটি। হ্যাঁ, ঠিক আছে, ফসফোলিপিড অ্যান্ড কোলেস্টেরলের ক্ষেত্রে এই ফাংশনটা করে। তারপরে দে সার্ভ অ্যাজ এ সোর্স অফ ফ্যাট সলিউবল ভিটামিন ADEK। এই যে ADEK এটা হচ্ছে কি, ফ্যাট সলিউবল ভিটামিন। তারপর আরও ফাংশন আছে। নাম্বার 4 যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, লিপিডস আর ইম্পর্ট্যান্ট অ্যাজ সেলুলার মেটাবলিক রেগুলেটরস, স্টেরয়েড হরমোনস অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিনস। এগুলো হচ্ছে উদাহরণ, স্টেরয়েড হরমোন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের এই ফাংশনটা। তারপর লিপিডস প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গান, সার্ভ অ্যাজ ইনসুলেটিং ম্যাটেরিয়ালস অ্যান্ড গিভেন শেপ অ্যান্ড স্মুথ অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি। আমাদের বডি হচ্ছে অনেক সময় হয়ে যায় না তোমার, অনেক
ড্রাই হয়ে যায় শীতকালে। এই ড্রাই হয়ে যাওয়ার কারণ কি, আমাদের যে লিপিড, আমরা কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করি। কেন ইউজ করি? কারণ আমাদের ওইটা টেক্সচার বা স্ট্রাকচার, আমাদের যে ত্বকটা সেটা যেন স্মুথ থাকে বা সফট থাকে, সেটা ওখানে আমরা ওই জন্য হচ্ছে তোমার ওই অয়েলি জাতীয় যে ময়েশ্চারাইজার ওইটা ব্যবহার করি। তাহলে এটা কিন্তু আমাদের মেমব্রেনটাকে, আমাদের যে স্কিনটাকে কিন্তু খুবই স্মুথ রাখতেছে, স্মুথ অ্যাপিয়ারেন্স টু দ্য বডি। এটার ক্ষেত্রে কিন্তু লিপিড কাজ করতেছে। তারপরে হচ্ছে লিপিড পারফর্মস অ্যাজ এ ট্রান্সপোর্ট এলিমেন্ট অফ আওয়ার বডি, যেমন লিপোপ্রোটিন ট্রান্সপোর্টের কাজ করে। তারপরে লিপিড পারফর্মস অ্যাজ দ্য হাইয়েস্ট প্রডিউসার অফ থার্মাল এনার্জি, উই ক্যান গেট 9 কিলো ক্যালোরি এনার্জি ফ্রম 1 গ্রাম লিপিড। 1 গ্রাম লিপিড থেকে আমরা হচ্ছে 9 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। তারপরে হচ্ছে লিপিড প্রিভেন্টস মেনি ডিজিজ, দেয়ার আর সাম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস ইন লিপিড, ইন অ্যাবসেন্স অফ দিস ফ্যাটি অ্যাসিড ইট ক্যান বি কজড ফর মেনি ডিজিজ, যেমন লিনোলেনিক অ্যাসিড, যেমন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল লিপিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলোর অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো এই লিপিড কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজকে প্রিভেন্ট করে থাকে। তাহলে এটা হচ্ছে মূলত আমরা পড়লাম কি, লিপিডের বেসিক যে পার্ট, যে লিপিড কাকে বলে, লিপিডের স্ট্রাকচার এবং লিপিডের ফাংশন এখানে 8টা দেওয়া আছে। 8টা এনাফ, 8টা ফাংশন লিখলেই কিন্তু এনাফ। তুমি যখন তোমার মতো করে লিখবা সেটাই কিন্তু এনাফ, যখন লিপিডের বিস্তারিত যখন দিবে। তারপরে আমরা গতদিনে কিন্তু ফসফোলিপিড সম্পর্কে তোমাদের একটু বেসিক ধারণা দিয়েছিলাম। সেই বিষয়ে ওখানে হচ্ছে আমি বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে, যে ফসফোলিপিডকে হচ্ছে পোলার লিপিড বলা হয়। তো ফসফোলিপিডকে কেন পোলার লিপিড বলা হয়, এটা তোমার প্রশ্নে আসে যে কেন পোলার লিপিড বলা হয়। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটার আমি 2টা ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখাবো। এখানে আপাতত আমার কাছে একটা ব্যাখ্যা আছে, আর একটা ব্যাখ্যা কোথায় কোন শিটে যেন আছে, ওটাও আমি তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, আমরা এখানে একটু দেখি এখানে কি ব্যাখ্যাটা দেওয়া আছে, তারপরে ওইটা যখন আসে তখন ওইটার সাথে দেখাই দিব। আচ্ছা, এখানে হোয়াই ফসফোলিপিড ইজ কল্ড পোলার লিপিড, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা ইন কোর্সেও আসে, তারপরে হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষাতেও আসে, আবার এটা ভাইবা কোশ্চেনও বটে, যে ফসফোলিপিডকে কেন পোলার লিপিড বলা হয়, বা তুমি কি বোঝো পোলার লিপিডটা আসলে কি। আচ্ছা, এখন দেখো, ফসফোলিপিড আর কমপ্লেক্স অর কম্পাউন্ড লিপিড। ফসফোলিপিড কি, একটা কমপ্লেক্স আর কম্পাউন্ড লিপিড, যেটার ভিতরে কি কি আছে, ফসফরিক অ্যাসিড আছে, তার সাথে হচ্ছে কি আছে, ফ্যাটি অ্যাসিড আছে, নাইট্রোজেনাস বেজ আছে, অ্যান্ড অ্যালকোহল আছে। এইগুলা মিলিয়েই হচ্ছে ফসফোলিপিড। এখন দ্য রিজন অফ কল্ড ফসফোলিপিড পোলার লিপিড, ফসফোলিপিডকে কেন পোলার লিপিড বলা হচ্ছে, তার রিজন হচ্ছে ফসফোলিপিড সার্ভস অ্যাজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। ফসফোলিপিড কি, ফসফোলিপিড হচ্ছে তোমার সেল মেমব্রেনের স্ট্রাকচারাল কম্পোনেন্ট। এটা অ্যাপার্ট ফ্রম গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিডস অলসো কন্টেইন ফসফরিক অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। পার্ট অফ দ্য ফসফোলিপিড কন্টেইনিং ফসফরিক অ্যাসিড, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ইজ নোন অ্যান্ড ফসফোটিডিক অ্যাসিড। অর্থাৎ দেখো, এই ফসফোলিপিডের স্ট্রাকচারের ভিতরে এই তোমার আরও কি কি উপাদান আছে, আমরা অলরেডি এর গঠনে কিন্তু পড়ে আসছি, যে ফ্যাটি অ্যাসিড আছে, তারপরে গ্লিসারল আছে, ফসফরিক অ্যাসিড আছে, এজন্য এটাকে বলা হচ্ছে ফসফোটিডিক অ্যাসিড। ফসফোলিপিড হচ্ছে এক্সিবিটস পোলার প্রপার্টিস। ফসফোলিপিড কি, এটা হচ্ছে পোলার প্রপার্টিস আছে, মানে অর্থাৎ এটার ভিতরে এ হেড গ্রুপ কম্বাইন্স উইথ এ ফসফোটিডিক অ্যাসিড আর রেসপন্সিবল ফর দ্য পোলার প্রপার্টি। মানে যে ফসফোটিডিক যে গ্রুপটা আছে, অ্যাসিডটা আছে, এই ফসফোটিডিক অ্যাসিড হচ্ছে তোমার রেসপন্সিবল ফর পোলার প্রপার্টি, মানে হচ্ছে তোমার আকর্ষণ করবে কাকে, তোমার যে ফসফোটিডিক অ্যাসিডকে। দেয়ারফর ফসফোলিপিড আর সেইড টু বি পোলার লিপিড ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোলার হেড গ্রুপস। অর্থাৎ তোমার যে আকর্ষণ করবে এই যে পোলার লিপিডকে, তোমার পোলার হেড গ্রুপটাকে, মানে একটা পোলার হেড গ্রুপ থাকে, আরেকটা হচ্ছে পোলার টেইল গ্রুপ থাকে। তো হেড গ্রুপটা হচ্ছে পোলার ফসফোটিডিক অ্যাসিডটাকে আকর্ষণ করে, এই জন্য এটাকে হচ্ছে তোমার পোলার হেড গ্রুপ বলা হচ্ছে। মেজর হেড গ্রুপস আর হচ্ছে সেরিন অ্যান্ড কোলিন। আচ্ছা, এটার আরেকটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা মানে সহ একটা চিত্র সহ দেখানো, ওই ব্যাখ্যাটা লিখলে তোমাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, ওই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিব, ওইটা সুন্দর করে দেওয়া আছে, ওটা যে কোথায় আছে, আচ্ছা এক মিনিট, আমি একটু দেখি এটার মধ্যে আছে নাকি। তাহলে একই সাথে ওইটা পড়ালেই ভালো হবে। হ্যাঁ, কারণ ওইটা সুন্দর করে ওটা বোঝানো আছে।
এই যে পেয়েছি। এই বিষয়টা হচ্ছে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, এটা সুন্দর করে চিত্র করে দেওয়া আছে, এটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো, হোয়াই ফসফোলিপিড ইজ কল্ড পোলার লিপিড, তাহলে এই ফসফোলিপিড ইজ অ্যান অ্যাম্পিফ্যাটিক molecule which means it has with a hydrophobic and hydrophilic component. হাইড্রোফোবিক হচ্ছে তোমার পানিকে তোমার বিকর্ষণ করে, মানে পানির প্রতি আকর্ষণ নাই, আর হাইড্রোফিলিক হচ্ছে পানির প্রতি আকর্ষণ আছে, এরকম কম্পোনেন্ট। তাহলে দুইটা সমন্বয়ে হচ্ছে ফসফোলিপিড গঠন করে, ফসফোলিপিড যৌগটা গঠিত, এর জন্য এটাকে বলা হয় অ্যাম্পিফ্যাটিক। অ্যাম্পিফ্যাটিক। A single phospholipid molecule has a phosphate group on one end called the head and two side by side chains of fatty acid that make the lipid হচ্ছে টেইল। তাহলে একটা হচ্ছে হেড গ্রুপ থাকবে আর একটা টেইল গ্রুপ থাকবে, আমরা গত মানে আগের যে ব্যাখ্যাটা সেটার মধ্যেও দেখেছিলাম। এরপরে হচ্ছে ফসফেট গ্রুপ ইজ নেগেটিভলি চার্জড মেকিং দ্য হেড পোলার, অর্থাৎ হেড পোলারের দিকে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকে। এই যে এটাকে হেড পোলার বলা হচ্ছে আর এটাকে টেইল পোলার বলা হচ্ছে। তাহলে হেড পোলারের দিকে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকে, হাইড্রোফিলিক ইন ওয়াটার লাভিং, এটা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ হচ্ছে এটা ওয়াটার লাভিং পার্ট। হ্যাঁ, এই যে হেড যেটা সেটা হচ্ছে ওয়াটার লাভিং পার্ট, এটাকে হচ্ছে হাইড্রোফিলিক বলা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড লিপিড টেইলস আর হচ্ছে মানে এটা হচ্ছে চার্জড না আনচার্জড অবস্থায়, অর্থাৎ এটা নন পোলার পার্ট হচ্ছে এটা, এই জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রোফিবিক, অর্থাৎ ওয়াটার ফেয়ার, পানিকে ভয় পায়, এই জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। পানির প্রতি ভয় থাকে সেটাকে বলা হয় হাইড্রোফোবিক, আর পানির প্রতি ভালোবাসা যার সেটাকে বলা হয় হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক পার্ট হচ্ছে পোলার আর হাইড্রোফোবিক পার্ট হচ্ছে নন পোলার। তাহলে যে পোলার আর নন পোলার মিলিয়েই হচ্ছে তোমার দুইটা পার্ট মিলিয়েই কিন্তু গঠিত হচ্ছে। হ্যাঁ, হাইড্রোফোবিক মলিকিউল রিপিটস অ্যান্ড ইজ রিপেলড বাই ওয়াটার, সাম লিপিডস টেইল কনসিস্ট অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড সাম কন্টেন্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই যে পোলার লিপিডের ভিতরে কিছু তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ধারণ করতেছে, মানে আনপোলার লিপিডের ভিতরে, আনপোলার পার্টের ভিতরে হাইড্রোফোবিক যে টেইল আছে এটার ভিতরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, আবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। আর দিস কম্বিনেশন অ্যাডস টু দ্য ফ্লুইডিটি of the tails that are constantly in motion. Because of the hydrophilic characters is extreme in phosphorus lipid, it is solvent to water and that's why phospholipid is called polar lipid. এই যে খেয়াল করো এখানে তোমার এই হাইড্রোফোবিক যেই টেইলটা আছে এই পার্টের ভিতরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, আর হাইড্রোফিলিক পার্টের ভিতরে ফসফেট গ্রুপ আছে আর গ্লিসারল গ্রুপ আছে, যেটার সমন্বয়ে কিন্তু তোমার ফসফোলিপিড বেশি গঠন করা হচ্ছে, সেটাই কিন্তু তোমার হাইড্রোফিলিক হেড যেটা হাইড্রোফিলিক পার্টের মধ্যে পড়তেছে, অর্থাৎ এই পার্টটা হচ্ছে পোলার পার্ট, এই কারণেই তোমার ফসফোলিপিডটাকে পোলার লিপিড বলা হচ্ছে। তাহলে এই ব্যাখ্যাটা এই চিত্র সহ যদি তোমরা দিয়ে ব্যাখ্যা দাও তাহলে সেটা তোমাদের জন্য সুন্দর হবে এবং একদম ফুল মার্কস পাবা। হ্যাঁ, এই চিত্রটা দিয়ে যদি দাও, অনেকেই ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে আমি আগের যে ব্যাখ্যাটা দেখাচ্ছিলাম ওটার ভিতরে শুধু মানে ইয়ে টাইপ ডেসক্রিপশন টাইপ, পরে হচ্ছে আমি এটা অনেক খুঁজে এই চিত্রটা আমি কালেক্ট করেছিলাম যে এটা এভাবে দিলে আমার কাছে মনে হচ্ছিল যে এটা বেস্ট হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকবে, এটা পোলার লিপিড, এটা পানির প্রতি ভালোবাসা থাকবে, ফসফেট আর গ্লিসারলের, এর সমন্বয়ে যেহেতু ফসফোলিপিড গঠিত হচ্ছে, আর হাইড্রোফোবিক পার্টের ভিতরে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এটা হচ্ছে আনচার্জড অবস্থায় আছে, এটা অত বেশি ভূমিকা রাখতেছে না, বেশি ভূমিকা রাখতেছে হচ্ছে এই হেড পার্টটা, টেইল পার্টের থেকে হেড পার্টটা বেশি ভূমিকা, এই জন্য হচ্ছে তোমার এটাকে ফসফোলিপিডকে পোলার লিপিড বলা হচ্ছে। মূল থিমটা কিন্তু এটাই, এটা হচ্ছে আমরা এইটার ব্যাখ্যা দেখে ফেললাম। এরপরে আসি যে সেটা হচ্ছে তোমার যদি এরকম প্রশ্ন আসে যে লিপিডের ইয়ে দাও ক্লাসিফিকেশন, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ লিপিড উইথ এক্সাম্পল, তখন হচ্ছে কি করব, আমরা অলরেডি লিপিডের ইয়ে জানি, ডেফিনেশন জানি, আমি আর রিপিট করতেছি না, এখন আমি সরাসরি ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। ক্লাসিফিকেশন হচ্ছে এটা লিপিড ব্রডলি ক্লাসিফাইড ইনটু 3 টাইপস, কি সিম্পল লিপিড, কমপ্লেক্স, তারপরে হচ্ছে ডিরাইভড লিপিড। এছাড়াও এটা আরও বিভিন্ন ধরনের লিপিড দেখা যায়, সেটা হচ্ছে মিসেলেনিয়াস লিপিড, তারপরে নিউট্রাল লিপিড। এটা হচ্ছে মূলত প্রধানত হচ্ছে 3 ধরনের ধরা হয়, এখানে এক্সট্রা আরও অনেক বইয়ে বিভিন্ন ধরনের বইয়ে বিভিন্ন মতাদর্শে হচ্ছে এক্সট্রা থাকে, তো ওটা সমস্যা না, আমরা ওটা মেইনলি প্রধানত যেটা সেটাই ধরবো।
এখন আসো সিম্পল লিপিড। সিম্পল লিপিড কি, যে এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহলের মানে এস্টার অফ ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল, অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশনে যে লিপিডটা পাই সেটাই হচ্ছে তোমার সিম্পল লিপিড। এখানে দুই ধরনের আছে সিম্পল লিপিড, একটা হচ্ছে ফ্যাট অথবা অয়েল, আরেকটা হচ্ছে ওয়াক্স বা মোম। এখন ফ্যাট আর অয়েল কি, ফ্যাট আর অয়েল হচ্ছে দেয়ার আর এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল, দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাট অ্যান্ড অয়েল ইজ অনলি ফিজিক্যাল, দাজ অয়েল ইজ এ লিকুইড ফর্ম আর ফ্যাট হচ্ছে কি সলিড ফর্ম অ্যাট রুম টেম্পারেচার। যেমন উদাহরণ হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এখানে গ্লিসারলের একটা সংকেত আছে, সেটা হচ্ছে এই সংকেতটা আমি তো গতই দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে 3R COOH এটার সাথে যুক্ত হয়ে তোমার টিজি তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার গেল ফ্যাট অ্যান্ড অয়েল। এরপরে হচ্ছে ওয়াক্স। ওয়াক্স হচ্ছে কি স্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস ইউজুয়ালি লং চেইন, হ্যাঁ এই যে লং চেইন হচ্ছে ওয়াক্সের ক্ষেত্রে আসে। তারপরে উইথ অ্যালকোহল আদার দ্যান গ্লিসারল, গ্লিসারলের থেকে অ্যালকোহল। তারপরে সিটাইল অ্যালকোহল ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন ওয়াক্স, এই যে সিটাইল অ্যালকোহল হচ্ছে ওয়াক্সের ভিতরে একদম কমন দেখা যায়। তারপরে আসো এখানে তোমার ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল এগুলার যে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এটা সম্ভব হলে তোমরা মনে রাখবা, না হলে এটা স্কিপ করো। এরপরে আসো সিম্পল লিপিড শেষ, এরপরে হচ্ছে আমরা কমপ্লেক্স লিপিডে চলে যাই। কমপ্লেক্স লিপিড কি, দিজ আর এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহলস কন্টেনিং অ্যাডিশনাল গ্রুপ সাচ অ্যাজ ফসফেট, নাইট্রোজেন। দেখো সিম্পল লিপিডের সাথে কি কি যুক্ত থাকবে, মানে অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের এই যে এস্টারের সাথে অ্যালকোহলের সাথে আরও জিনিস যুক্ত থাকবে, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহলের এস্টারের সমন্বয়ে তো সিম্পল লিপিড হচ্ছে। অর্থাৎ সিম্পল লিপিডের সাথে যখন তোমার ফসফেট গ্রুপ থাকবে, নাইট্রোজেনাস বেস থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, তখনই সেটা কিন্তু কমপ্লেক্স লিপিড চলে আসবে। এদেরকে আবার হচ্ছে তোমার ভাগ করা হচ্ছে, ফসফোলিপিড বলা হয়, গ্লাইকোলিপিড বলা হয়, এছাড়াও অন্যান্য কমপ্লেক্স লিপিড আছে যেমন সালফোলিপিড, অ্যানিমোলিপিড, লিপোপলিস্যাকারাইড, এটা এক্সট্রা আরও অন্যান্য লিপিড আছে। এরপরে লিপোপ্রোটিন আছে। তো ফসফোলিপিড, এর ভিতরে ফসফোলিপিড লিপোপ্রোটিনটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ ফসফোলিপিড আর হচ্ছে লিপোপ্রোটিন। ফসফোলিপিডটা কি, ফসফোলিপিড হচ্ছে দে কন্টেইন ফসফরিক অ্যাসিড অ্যান্ড ফ্রিকোয়েন্টলি এ নাইট্রোজেনাস বেস, এটা আমরা গতদিন আমরা অলরেডি পড়েছি, আমি জাস্ট আবার একটু রিভিউ করতেছি এখানে, কারণ একটু জিনিসগুলো সাজিয়ে দেওয়া আছে, এজন্য আমি তোমাদের সাথে আবার একটু শেয়ার করতেছি। and frequently nitrogenous base, this is addition to alcohol and fatty acid. Example, এটার ফসফোলিপিডের এক্সাম্পল আছে লেসিথিন, সেফালিন, স্ফিঙ্গোলিপিড এটসেট্রা। তারপরে এখানে লেসিথিনের সংকেতটা সেই স্ট্রাকচারটা দেওয়া আছে। লেসিথিনের স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্ট্রাকচারটা তোমরা হচ্ছে দেখে রাখবা, এটা একদম মনে রাখবা। লেসিথিনের স্ট্রাকচার এটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। হ্যাঁ দেখো COOR, CH2COOR, তারপরে CH3COOR, এরপরে CH2OO, এই যে এইটার সাথে তোমার এই যে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, এই যে ওর সাথে একটা ফসফেট, তারপরে তিন পাশেই হচ্ছে তিনটা অক্সিজেন, এরপরে সে আরেকটা অক্সিজেনের আরেকটা হাতের সাথে CH2 এর সাথে হচ্ছে তিনটা মিথাইল গ্রুপ যুক্ত হবে এবং এখানে হচ্ছে একটা প্লাস আয়ন থাকবে। এটা হচ্ছে তোমার লেসিথিনের স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে এই ফসফোলিপিড আর সাবডিভাইডেড ইনটু টু টাইপস, একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটা হচ্ছে স্পিঙ্গোফসফোলিপিড। গ্লিসারোফসফোলিপিডটা কি, দিস ফসফোলিপিডস কন্টেন গ্লিসারল অ্যাজ দ্য অ্যালকোহল, এটার ক্ষেত্রে অ্যালকোহল হিসেবে গ্লিসারল ব্যবহৃত হবে, যেমন লেসিথিন আর হচ্ছে কি সেফালিন। আর স্পিঙ্গোফসফোলিপিডের ক্ষেত্রে কি, স্পিঙ্গোসিন হচ্ছে ব্যবহার হয় অ্যালকোহল হিসেবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার গ্লিসারল হচ্ছে অ্যালকোহল হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গ্লিসারোফসফোলিপিডে, আর স্পিঙ্গোফসফোলিপিডে হচ্ছে অ্যালকোহল হিসেবে স্পিঙ্গোসিন ব্যবহার করা হয়। আর এদের উদাহরণ হচ্ছে স্পিঙ্গোমাইলিন, এদের উদাহরণ কি স্পিঙ্গোমাইলিন। তো এখানে হচ্ছে উদাহরণ দেওয়া আছে, এটার এই যে স্পিঙ্গোসিনের স্ট্রাকচার দেওয়া আছে, স্পিঙ্গোমাইলিনের স্ট্রাকচার দেওয়া আছে, এটা চাইলে মনে রাখতে পারো। এটা থেকে এই কোলিনের স্ট্রাকচারটা মনে রাখতে পারো, কোলিন আর হচ্ছে এখানে কোলিন আছে আর এখানে হলো লেসিথিন শিখলাম আমরা, কোলিন আর লেসিথিনের স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড হচ্ছে কি, দিস লিপিডস কন্টেইন এ ফ্যাটি অ্যাসিড, তারপরে কার্বোহাইড্রেট। ফ্যাটি অ্যাসিডের সাথে কি কি থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, নাইট্রোজেনাস বেস থাকবে, সেই লিপিডটাকে বলা হয় গ্লাইকোলিপিড। দ্য অ্যালকোহল ইজ স্পিঙ্গোসিন, এই ক্ষেত্রে অ্যালকোহল হচ্ছে কি স্পিঙ্গোসিন, দে আর অলসো কল্ড অ্যাজ গ্লাইকোফসফোলিপিড। তারপরে হচ্ছে গ্লিসারল অ্যান্ড ফসফেট আর অ্যাবসেন্ট, এখানে গ্লিসারল এবং ফসফেট আর কি অ্যাবসেন্ট।
যেমন এটার উদাহরণ হচ্ছে সেরেব্রোসাইটস, তারপরে গ্যাংগ্লিওসাইট, এই উদাহরণগুলো আমরা মনে রাখবো যে কার কি উদাহরণ। গ্লাইকোলিপিডের উদাহরণ কি? সেরেব্রোসাইট, গ্যাংগ্লিওসাইট। তারপরে হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কি? ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স অফ লিপিডস উইথ প্রোটিন। লিপোপ্রোটিন হ্যাজ 5 কাইন্ডস, দে আর কাইলোমাইক্রন, VLDL অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তারপর লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপরে আছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যালবুমিন কমপ্লেক্স। এই হচ্ছে 5 ধরনের, কোনো কোনো বইয়ে 4 ধরনের বলা হয়, আবার কোনো কোনো বইয়ে 5 ধরনের বলা হয়। হ্যাঁ, তো আমাদের ওটা 5 ধরনের 4 ধরনের ব্যাপার না, আমরা যে কোনো একটা ধরলেই হবে, তবে নামগুলো আমাদের মনে রাখতে হবে যে এই কাইলোমাইক্রন, VLDL, LDL, HDL, এই 4টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আসলে ডিরাইভড লিপিড অর্থাৎ উদ্ভূত যে প্রোটিন লিপিডটা, দিজ আর দ্য ডেরিভেটিভস অবটেইনড অন দ্য হাইড্রোলাইসিস অফ গ্রুপ 1 and group 2 lipids, which process poses the characteristics of lipid. These include glycerol and other alcohol fatty acid, nano, mono and diacylglycerol, তারপরে লিপিড সলিউবল ভিটামিন, স্টেরয়েড হরমোন, হাইড্রোকার্বন অ্যান্ড কিটোন বডিজ। এগুলো অন্যান্য যেই লিপিডগুলো আছে সে অন্যান্যদের মাধ্যমে যে তৈরি হচ্ছে সেইগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে, সেগুলো হচ্ছে ডিরাইভড লিপিড। আচ্ছা, এরপরে এখানে ডিরাইভড লিপিডের মধ্যে উদাহরণ দেওয়া আছে, যেমন কোলেস্টেরল আছে, স্টেরয়েড হরমোন আছে, স্টেরোজেন, প্রোজেস্টেরন, কর্টিসন, তারপরে তোমার ভিটামিন D3D এটার ক্ষেত্রে। তো এখানে কোলেস্টেরলের স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অলরেডি কোলেস্টেরলের স্ট্রাকচার গত দিনে শিখেছি, তারপরে এখানে আবার একটু দেখে নেই যে এই কোলেস্টেরলের স্ট্রাকচারটা কিন্তু তোমরা মনে রাখবা, এটা অবশ্যই পরীক্ষা আসার মতো একটা স্ট্রাকচার, এটা অবশ্যই বারবার বলতেছি, এটা ভালো করে পড়বা। ঠিক আছে, এরপরে হচ্ছে ওই যে অন্যান্য যে লিপিডগুলো ছিল সেগুলো একটু দেখি। মিসেলেনিয়াস লিপিড, সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস, তারপরে স্কোয়ালেন্স, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না, এটা এমনি জাস্ট একটু রিডিং দিও, মনে থাকলে থাকবে, না থাকলে নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আর কি কি আছে, যে তোমার সোর্সের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা এনিম্যাল লিপিড বলা হয় আর একটাকে প্লান্ট লিপিড বলা হয়। আবার পোলার চার্জের উপর ভিত্তি করে পোলার লিপিড আর নন পোলার। পোলার হচ্ছে কিন্তু এই যে পোলার লিপিডের ভিতরে কিন্তু আমরা যে ফসফোলিপিড পড়ে আসছি, যে কেন ফসফোলিপিডকে পোলার লিপিড বলা হচ্ছে, কারণ যে আমরা দেখলাম যে হেডটা হচ্ছে পোলার ফাংশন, হচ্ছে অ্যাম্পিফিলিক পার্ট, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা দেখলাম। আর অন দ্য বেসিস অফ বডি ফ্যাটের উপরে ভিত্তি করে স্টোরেজ লিপিড, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল লিপিড। দেখো এগুলো কিন্তু এক একটার উপরে বেস করে করে কয় প্রকার, আর আমরা আগের বার পড়েছিলাম গাঠনিক ভিত্তিতে হচ্ছে কয় প্রকার লিপিড আছে, 3 প্রকার, ওটা প্রধানত 3 প্রকার। হ্যাঁ, এরপরে হচ্ছে আসো যে স্ট্রাকচার অফ ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা তোমাদের লাগবে না, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা তোমার ফ্যাটি অ্যাসিড আমরা কি পড়েছিলাম আমার খেয়াল নাই। ফ্যাটি অ্যাসিড হচ্ছে যে ইসের লিপিডের যে স্ট্রাকচারাল যে ইউনিট যেটা, সেটাই কিন্তু ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড হচ্ছে that cannot be synthesized by the body, therefore need to be supplied in the diet are known as essential fatty acid. ফ্যাটি অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওই যে আমরা অ্যামোনিয়া অ্যাসিডের মধ্যে পড়েছিলাম ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি আমাদের বডিতে কিন্তু এটা প্রডিউস হয়, আমরা কিন্তু ওটা বাইরে থেকে ইয়ে করতে পারি, সরি আমাদের ওটা বডিতে প্রডিউস হয় না, ওটা খাবারের মাধ্যমে এটা গ্রহণ করতে হয়। আর নন ইসেনশিয়াল হচ্ছে কি ওটা মানে আমাদের বডিতেই প্রডিউস হয়, ওটা বাইরে থেকে নেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও সেম, যে তোমার যে ফ্যাটি অ্যাসিডগুলো ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি, আমাদের বডিতে সিনথেসিস হতে পারে না, সেটা আমাদের ইসের মাধ্যমে নিতে হয়, ডায়েট বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেটাকে বলা হয় ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এখানে কেমিক্যালি দে আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, দোজ কন্টেইন 1 or more ডাবল বন্ড। যেই ফ্যাটি অ্যাসিডের ভিতরে 1 or more ডাবল বন্ড আছে সেগুলোকে বলা হয় কি, মানে যদি 1 ডাবল বন্ড থাকে সেটাকে মোনো আনস্যাচুরেটেড বলে, আর যদি মোর ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। তো অনলি 2 ফ্যাটি অ্যাসিডস আর নোন টু বি ইসেনশিয়াল ফর হিউম্যান। দুইটা ফ্যাটি অ্যাসিড আছে যেটাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে ইসেনশিয়াল, সেটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড আর একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে একটা কি আলফা লিনোলেনিক অ্যাসিড আর একটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। তো আলফা লিনোলেনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে লিনোলেনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ ওমেগা 3 হচ্ছে কি ওই যে তোমার 3 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ড থাকবে, আর ওমেগা 6 হচ্ছে তোমার 6 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে। তো এখানে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নিও যে কিভাবে এটা লিখতে হয়, যে লিনোলেনিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে যে এরকম।
তারপরে হচ্ছে এটা যেহেতু তোমার লিনোলেনিক হচ্ছে 6 নাম্বার কার্বনে থাকবে, 6 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ড থাকবে 1 2 3 4 5 6। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তোমার 9 আর 12তে হচ্ছে 9 আর 12তে দুইটা ডাবল বন্ড থাকবে। এরপরে হচ্ছে কার্বন হচ্ছে 18টা, টোটাল কার্বন হচ্ছে 18টা এবং ডাবল বন্ড দুইটা জায়গায় থাকবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা মুছে গেছে, যদিও তোমাদের জন্য স্ট্রাকচার অত ইম্পর্টেন্ট না, তারপরেও এটা ইসের সেকেন্ড ইয়ারে গুরুত্বপূর্ণ। তারপরে আমি একটু দেখাই। পেন্সিল দিয়ে আঁকা ছিল তো ওই জন্য হালকা হয়ে গেছে। ঠিক আছে, যে এটা হচ্ছে তোমার লিনোলেনিক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড, এটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড। হ্যাঁ, আর লিনোলেনিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে যে নিচেরটা। এটা হচ্ছে লিনোলেনিক। ওকে, এরপরে আমরা চলে যাই। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্যাট আর অয়েল। ফ্যাট আর অয়েলের ভিতরে যে পার্থক্যটা কি, সেটা আমরা জাস্ট বেসিক পার্থক্য আমরা অলরেডি জানি, যে এটা হচ্ছে তোমার লিকুইড ফর্ম, এটা হচ্ছে সলিড ফর্ম, আর এটা মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার ইসের থেকে কম, ফ্যাটের থেকে অয়েলের মেল্টিং পয়েন্ট কম, ফ্যাটের মেল্টিং পয়েন্ট বেশি। এটা লিকুইড, এটা সলিড, আর এটা হচ্ছে তোমার রেফার টু প্লান্ট অর ফিশ ফ্যাট, আর এটা রেফার টু অ্যানিম্যাল ফ্যাট। ঠিক আছে, আর অয়েলস আর কন্টেইন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ মোর ডাবল বন্ড, আর ফ্যাটস আর কন্টেইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ নো ডাবল বন্ড। ওকে, তারপরে ওয়েলস আর ডাইজেস্ট ইজিলি ইন দ্য বডি, এটা ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, আর এটা ফ্যাট আর নট ইজিলি ডাইজেস্ট ইন দ্য বডি। আর এক্সেসিভ অ্যামাউন্ট অফ অয়েলস ডু নট ইনক্রিজ ব্লাড কোলেস্ট্রল, আর এটাতে ইনক্রিজ ব্লাড কোলেস্ট্রল। ঠিক আছে, ফ্যাট কিন্তু ব্লাড কোলেস্ট্রলকে ইনক্রিজ করে। তারপরে হচ্ছে অয়েল, দেয়ার ইজ নো ভিটামিন ইন দ্য অয়েল, এক্সাম্পল কোকোনাট অয়েল, আর ফ্যাটস ডিজলভ দ্য ভিটামিনস এ বি সি ডি কে, এ বি ডি কে, সরি সি তো নাই, এ বি, এই যে এ বি ডি কে। এই হচ্ছে ফ্যাট আর অয়েলের মধ্যে পার্থক্য। আচ্ছা, আর বাকি যেগুলো আছে যে ওমেগা 3 ওমেগা 6, এই বিষয়গুলো আমরা তাহলে আগামী ক্লাসে পড়ি। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই থাক, যেহেতু হঠাৎ করে আমি একদম কোনো নোটিশ ছাড়াই বিনা নোটিশে চলে আসছি। তো আগামীকালকে হচ্ছে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কি এটা পড়বো। এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আগামীকাল আমি আবার ক্লাস নিব, তো তোমরা হচ্ছে আবার ক্লাসে নিয়মিত জয়েন করো, আবার একটু পড়াশোনা আমরা আবার শুরু করি নিয়মিত। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। তো সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী দিন আবার কথা হবে। আল্লাহ হাফেজ।